আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য একটাই, তরুণদের সামনে যে বিশাল সম্ভাবনা রয়েছে এবং একই সাথে নানামুখী যে সমস্যা রয়েছে যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, আমরা সেই বিষয়গুলোকে সবার সামনে তুলে ধরতে চাই। আমরা তরুণদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই, আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। কেন তুই হিজড়া হয়ে জন্মালি, এরকম অপবাদ দিয়ে নিজের পরিবারে যেভাবে তহুরার উপর নির্যাতন চলত, তাতে একসময় সে বাধ্য হয়েছিল ঘর ছাড়তে। এমনকি আত্মহত্যারও চেষ্টা করেছিল তহুরা। সেই তহুরা এখন বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয়ে গর্বের সাথে উচ্চশিক্ষা গ্রহণ করছে। অন্তত এখানে এসে তাকে শুনতে হয় না কেন সে হিজড়া হয়ে জন্মালো। হিজড়া হওয়ার কারণে তাকে ছোটবেলায় বাবা মায়ের হাতে যতটা মার খেতে হয়েছিল তা সত্যি সহ্য করার মতো নয়। তারপরও তহুরার সিদ্ধান্ত, কোনোভাবেই সে আত্মহত্যা করবে না এবং খুলনার নিজের বাসা ছেড়ে হিজড়াদের সমাজে চলে যাবে না। কিন্তু এক সময় আর পারা গেল না। টর্চার লেভেলটা এত পরিমাণে বেড়ে যায়, ফ্যামিলিতে আসলে থাকা আমার জন্য খুব বেশি খারাপ হয়ে উঠছিল। আমি থাকতে পারছিলাম না। হ্যাঁ, বাবা মা এবং মা কথা বলা বন্ধ করে দিতেন। 2 মাস 3 মাস কথা বলতেন না। বাবাও কথা বলতেন না। আমি আমার রুমে শুয়ে থাকতাম, খাবার জন্য ডাকতেন না। এরকম একটা চরম পর্যায়ে, এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যখন পার হচ্ছি, চেঞ্জেসগুলো আরও বেশি করে আসছে, এই সময়ের কথাটা আমি বলছি। তো তারপর দেখা যায় যে তারপর আমি বাধ্য হয়েই পরিবার ছাড়তে হয়। এসে আমি ঢাকাতে থাকি, শ্যামলীতে। নিজের বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে ঢাকায় এসে হিজড়াদের সাথে থাকতে শুরু করলেন তহুরা। এইচএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্নই থেকে গেল। এর মাঝে খুলনাতে একটি চাকরি পেয়ে গেলেন তহুরা। আবারও ফিরতে হলো খুলনার নিজের বাড়িতে, কিন্তু এবার অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। আমি যখন খুলনাতে আবার ব্যাক করি ফ্যামিলির কাছে, তো দেখা যায় কি মাসখানে ভালো থাকার পর ফ্যামিলি টর্চারটা আরও বেড়ে যায়। তো মা তখন আমি সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট নিই, এবং আমার দাদু আমাকে হসপিটালে ভর্তি করেছিলেন, এবং আমার বাবা গিয়েছিলেন অনেক রাতে, বাট আমার মা জানেনি। মা অনেক রাতে গিয়ে আমাকে ধরেনও নি, আমাকে কিছুই করেননি, জাস্ট দূর থেকে দেখে এসেছিলেন। এসব কিছুর মধ্যেই এইচএসসি পরীক্ষা দিলেন তহুরা। বেশ ভালো ফলাফল করলেন। একদিন হঠাৎ জানতে পারলেন ঢাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে তার মতো ট্রান্সজেন্ডারদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। সেখানে কথা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। তার ক্ষেত্রে আমি তার সাথে কথা বলেছি। আমি তার কাছে জানতে চেয়েছি যে তুমি তোমার পরিবারের সাথে তোমার কীরকম সম্পর্ক, তুমি যেখানে এখন থাকছো তো সেখানে কাদের সাথে থাকছো। বললো আমি একটা হস্টেলে থাকি, সেখানে বিভিন্ন পেশার মেয়েরা আছে এবং আমার মতো আরও 2-1 আছে। তো জিজ্ঞেস করলাম যে তুমি হোস্টেলে কেন থাকছো, তোমার পরিবার থেকে তোমাকে সাপোর্ট দেয় না? বললো না, একটা সময় আমাকে চলে আসতে হয়েছে পরিবার ছেড়ে। তাহলে দেখেন, যে পরিবারেও জন্ম নিল, যে মা বাবা ওকে জন্ম দিল, সেই পরিবার ওর পাশে নেই, তাহলে এই মেয়েটা কোথায় যাবে? খুব স্বাভাবিকভাবে ও তখন ওদের যে একটা গণ্ডি তৈরি হয়ে গেছে, সেখানেই ওদেরকে ঘুরে ফিরে যেতে হয়। ওই বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগে ভর্তি হতে পারলেন তহুরা। পুরুষ কিংবা নারীর পরিচয় নয়, বরং রেকর্ড সৃষ্টি করে নিজের ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে তহুরা অনার্স পর্যায়ে ভর্তি হতে পারলেন। তাকে তার পরিচয়ে ভর্তির সুযোগ করে দিতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন গর্ব করে। তারে যে ভর্তি করানোর পরে তার যে আগ্রহটা দেখলাম, সে খুব আমি বলবো অনার্ড ফিল করছে, সম্মানিত বোধ করছে। তাদের যে সবচেয়ে বড় সমস্যা, তারা একটু অবহেলিত থাকে, নিজেদের একটু সমাজটা তাদের ওইভাবেই ট্রিট করে। তো এইটা প্লাস সবচেয়ে বেশি ধন্যবাদ আমি আমার স্টুডেন্ট জানাই যে ওরা খুব ভালো মতো তাদের ওয়েলকাম করছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তো ওদের পুলিশ অফিসারও আছে, তারপর সংসদ সদস্যও হয়েছে। সো তো ওদের তো কমিটমেন্টের জায়গাটা আরও বেশি থাকে। ওরা যদি কোনো জায়গায় পৌঁছায়, আমি মনে করি আরও একটু বেটার দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাকোমোডেশনটাই চাইছি, এবং অ্যাকোমোডেশনে করতে হলে তো ওদের শিক্ষা লাগবে। তো আমি যেটা বলছি, যে শিক্ষার পরিবেশ করে না দেওয়া হয় তো ওরা তো আসতে পারবে না। তো আর এই যে ওদেরকে এখন একটা আলাদা করা হচ্ছে, এই আলাদাটা বন্ধ করতে হবে।
একটা সময় না অনেক কান্না করেছি, এখন হয়তো বা চোখটা ভার হয়ে আসে, হ্যাঁ মানে বুকটা আটকে আসে, বাট ওভাবে না চোখের পানি অঝরে আর পড়ে না, মনে হয় কি চোখের পানি শেষ হয়ে গেছে, মানে একটা সময় এতটা ঝরেছে চোখের পানি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় আমি একটা নতুন পরিবেশ পেয়েছি, এবং আমার যারা টিমমেট আছে, ব্যাচমেট, ক্লাসে ফ্রেন্ডরা যারা আছে, তারা খুবই সাপোর্টিভ, কোঅপারেটিভ। তারা ফোন করে মাঝে মাঝে খবর নেয়, যেমন তাদেরকে প্রেজেন্টেশন রেডি করতে হেল্প করছি। এখানে এসে না আমি খুব স্বাচ্ছন্দ্যে চলি, হ্যাঁ মানে আমি কারো দিকে তাকাই না, আমার মতো করেই চলছি, মানে মনে হচ্ছে না যে কেউ আমার দিকে তাকাচ্ছে। মানে অন্য একটা মেয়ে বা অন্য একটা ছেলে ক্যাম্পাসে আসলে হাঁটলে যেভাবে তাদের চাউনিটা, আমার দিকেও ঠিক একইভাবে চাউনি। সো আমি এটাই আসলে চাচ্ছিলাম, ইকুয়ালি আমাকে ট্রিট করছে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মনে করছে উচ্চশিক্ষার সুযোগ দিলে তহুরার মতো ট্রান্সজেন্ডাররা হতে পারে দেশের বড় একটি মানব সম্পদ, যাদেরকে এখন হিজড়া বলে প্রতিনিয়ত বঞ্চনা সইতে হয়। আমরা চাইব এই সমাজে তহুরার মতো যাদেরকে প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হয়, তারা যেন তাদের অধিকারটুকু ফিরে পায়। বাকি কাজ তারাই করতে পারবে, যেমনটা তহুরা করতে পারছে। সময় অনেক পাল্টে গেছে। এক সময় এই বিষয়গুলো চিন্তাও করা যেত না, কিংবা সুযোগও ছিল না। এই যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের উন্নয়নমূলক নানা কাজে প্রজেক্ট হিসাবে প্রপোজাল তৈরি করছেন এবং সেগুলো অনুমোদনও পেয়ে যাচ্ছে। তারা যে তাদের এইসব প্রাণের প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, তাতে যে আয় হচ্ছে সেটি কিন্তু মুখ্য নয়, বরং তাদের কাছে সবচাইতে বড় অর্জন শিক্ষার্থী অবস্থায় তারা অভিজ্ঞতা অর্জনের বিশাল সুযোগ পাচ্ছেন। সাধারণত এটাই আমরা দেখে অভ্যস্ত যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সামাজিক ইস্যুতে বিভিন্ন প্রকল্পের জন্য প্রস্তাব তৈরি করছে এবং সেগুলো নানা প্রতিযোগিতার মধ্যে অনুমোদন পাচ্ছে, সেই সাথে পাচ্ছে প্রকল্প বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের ফান্ড। এই পুরো কাজে উন্নয়ন কর্মীদের হতে হয় অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। শিক্ষার্থী অবস্থায় সে দক্ষতা আর অভিজ্ঞতা দেখানো কি সম্ভব? সম্ভব, কারণ এখনকার তরুণরা নিজেদের প্রতিভা দিয়ে সেটাকে সম্ভব করেছে। ধরা যাক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর কথা। তারা শিক্ষার্থী অবস্থায় দুইটি উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন পেয়ে সেটি নিয়ে কাজ করে যাচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে। আমাদের প্রাইমারি বেনিফিশিয়ারিজদেরকে আগে ট্রেন করিয়েছে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে। তার মধ্যে একটা ছিল হচ্ছে কটন প্যাড কিভাবে বানাতে হবে, ম্যাটেরিয়ালস কোথায় কিভাবে কোনটা দিতে হয়। তো তারপরে হেলথ অ্যান্ড হাইজিন নিয়েও কিন্তু আমরা আমাদের সেকেন্ডারি যে বেনিফিশিয়ারিজ সিলেটে তাদের সাথে কথা বলেছি। একটা নতুন কমিউনিটির সাথে নতুন ধাঁচের নতুন একটা কালচারাল এক্সচেঞ্জ হয়েছে। আমি ঢাকা থেকে গিয়েছি, ওরা সিলেটে, ওদের থেকে আমি শিখতে পেরেছি, ওরা আমার থেকে শিখতে পেরেছি। মূল উদ্দেশ্য বা টার্গেট বেনিফিশিয়ারিজ হচ্ছে বিহারি কমিউনিটি, এবং আমরা মেইনলি কাজ করছি জেন্ডার ইকুয়ালিটি, SRHR, মেনস্ট্রুয়াল হেলথ, কনসেন্ট, ডিজিটাল লিটারেসি এবং টাই ডাই নিয়ে। আমরা যেহেতু সবাই হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের ম্যাক্সিমাম, সো থিওরির সাথে যে রিয়ালিটির এত বড় একটা গ্যাপ, এই জিনিসটা আমরা ওখানে গিয়ে আর কি বুঝতে পারি। শিক্ষার্থী অবস্থায় যারা নিজেদের নেওয়া প্রকল্পে কাজ করছে তারা সবাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উইমেন পিস ক্যাফের সদস্য। জাতিসংঘের UN উইমেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ এক কর্মসূচির নাম উইমেন পিস ক্যাফে। ক্যাম্পাস ভিত্তিক ওই ক্যাফের সদস্য তারাই যারা সমাজে শান্তি, সম্প্রীতি আর ন্যায্যতা রক্ষায় কাজ করতে আগ্রহী। পিস ক্যাফের সদস্যরা কী ধরনের কাজ করতে পারে সে সংক্রান্ত প্রকল্প প্রস্তাব জমা দেয়। যোগ্যতার বিচারে শিক্ষার্থীদের এসব প্রকল্প অনুমোদন পায়। তারা নিজেদের প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা যেমন পাচ্ছে, তেমনি শিক্ষার্থী অবস্থায় বিশাল অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাচ্ছে। ব্লুমিং লোটাস প্রয়াসটাই এটা যে আমরা চেয়েছি এই যে জেনারেল এডুকেশনের শিক্ষার্থী আর মাদ্রাসা কারিকুলামের শিক্ষার্থী, তাদের মধ্যে যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, আমরা সমাজ নিয়ে যা ভাবছি তারা কি তাই ভাবছে, বা আমরা কি তাদের আওয়াজটা শুনতে পাচ্ছি। আমরা এই উদ্দেশ্যে বেসিক কিছু ট্রেনিং করিয়েছি তাদেরকে। এর মধ্যে ছিল আমাদের অ্যাপারেল প্রোডাকশন ট্রেনিং,
আমাদের বেসিক সেলফ ডিফেন্স ট্রেনিং ছিল। আমরা এত বেশি সাড়া পেয়েছি যে আমাদের অ্যাপারেল প্রোডাকশন ট্রেনিংয়ের ঠিক পরের দিনই তারা যে শিক্ষার্থীরা তারা মূলত নবম দশম শ্রেণী এবং আলিম শ্রেণীতে পড়ে, তারা তার পরের দিনই টাইডাইয়ের জিনিস বানিয়ে নিয়ে চলে আসছে যে আপু আমি কালকে শিখে এটা আজকে নিয়ে চলে আসছি। আমরা প্রত্যক্ষ পরিদর্শনে দেখে আসছি যে বেদে সম্প্রদায়ের মধ্যে ম্যাক্সিমাম মহিলারা হচ্ছে তারা বাহিরে কাজ করে, কৃষি কাজগুলো তাদের দ্বারাই সম্পাদন হয় এবং পুরুষরা হচ্ছে আমরা যে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে দেখছি যে পুরুষরা বাসায় থাকে কিন্তু মহিলারা কাজ করে এবং তাদের আর্নিং সোর্স দিয়েই তাদের পরিবারের যে ব্যয় সেটা সম্পূর্ণ হয়। আমরা সিম্বলিকভাবে বোঝাচ্ছি, আমরা জয়ন্তিকা গাছ দিলাম, পৃথিবীকে গাছ দিচ্ছি। পৃথিবী বলতে মেইনলি হচ্ছে আমরা উইমেনদেরকে গাছ দিচ্ছি, সেটাই বুঝিয়েছি। একদম মাটির মানুষদের সাথে কাজ করেছি, একদম মাঠ পর্যায়ে কাজ করেছি। এটা একটা সুন্দর ব্যাপার ছিল যে স্টুডেন্ট লাইফে আমরা এমন সুন্দর একটা সুযোগ পেয়েছি। আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশনটা পার করেছি আমাদের এই প্রজেক্টটা নিয়ে বা আমাদের এই উদ্যোগটা নিয়ে, তো এই প্যান্ডেমিকের সময় আমাদের একটা সময়ের জন্য মনে হয়নি যে আমাদের জীবনটা থেমে গেছে বা আমরা খারাপ সময় পার করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা উইমেন পিস ক্যাফের সদস্যরা সবাই এক জায়গায় জড়ো হয়েছিলেন নিজেদের প্রকল্প নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে, যা ছিল তাদের অন্য রকম এক মিলন মেলা। ওখানে যেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। লাইক আমরা বান্দরবানে গিয়েছি, সেখান থেকে আবার প্রত্যেকটা গ্রামে আমরা ডিরেক্টলি গেছি। তো তাদের সাথে আমরা উত্থান বৈঠক বা বৈঠকের মাধ্যমে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করছি। আমাদের টিমটার মধ্যে 4 জন হচ্ছে ইন্ডিজিনিয়াস কমিউনিটি থেকে, আর আমরা হচ্ছে বাকি হচ্ছে সবাই যারা হচ্ছে বাঙালি। তো কাজ করতে গিয়ে আমার একটা লার্নিং হয়েছে যে ওদের সাথে কমিউনিকেট করার ওয়েটা কীভাবে ওদের সাথে কমিউনিকেট করতে হয়, ওদের ফুড হ্যাবিটকে, ওদের কালচারকে যে সম্মান করতে হয় এবং ওদের সাথে আমাদের একসাথে হয়ে কাজ করা, এই বিষয়টা আমি শিখতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে শান্তি, সম্প্রীতি আর ন্যায্যতা রক্ষায় কাজ করবে, এমন চিন্তা থেকেই ক্যাম্পাস ভিত্তিক পিস ক্যাফের আইডিয়া। এর সাথে সংশ্লিষ্টরা মনে করছেন এটিকে কেবল টাকা দিয়ে নয়, বরং মূল্যায়ন করতে হবে আরও বড় কিছু দিয়ে। ক্যাম্পাসের আশেপাশের অন্যান্য কমিউনিটির জন্য কল্যাণ বয়ে আনবে, সেখানে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করা, শান্তি সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করবে। তাদের জন্য তারা তাদের প্রকল্পগুলো নেওয়া শুরু করে এবং এভাবে শুরু হয়। আমাদের এই শিক্ষার্থীরা কেউ এরকম আছেন যারা তাদের পার্শ্ববর্তী যে মার্জিনালাইজড কমিউনিটি তাদের সঙ্গে কাজ করেন এবং তাদেরকে চেষ্টা করেন যে মেন স্ট্রিমে কীভাবে নিয়ে আসবেন। কোনো গ্রুপ আছে যারা বাল্য বিবাহ নিরোধের জন্য কাজ করেন। এটা সবাই স্টুডেন্ট অবস্থায় করছে এবং এটার মাধ্যমে আমরা প্রথম যে পরিবর্তনটা তাদের মধ্যে পাই সেটা হচ্ছে তাদের লিডারশিপ স্কিল তাদের ডেভেলপ করছে, তাদের মধ্যে কনফিডেন্স বাড়ছে যে দে ক্যান ডু সামথিং। আমরা আসলে এইটাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঘুরে ফিরে সেই একটাই কথা, পাল্টে যাওয়া এই সময়ে তরুণদের চিন্তার মধ্যে ভিন্ন কিছু থাকতে হবে। যেমনটা বিশ্ববিদ্যালয়ের এই তরুণদের চিন্তার মধ্যে ভিন্ন কিছু ছিল বলেই তারা শিক্ষার্থী অবস্থায় অভিজ্ঞতা অর্জনের বিশাল সুযোগ পেয়ে যাচ্ছেন। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। ঈদের ছুটির এই নিরিবিলি সময়ে শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন, কিন্তু এখন আমরা যে তরুণদের কথা বলবো তারা এই ছুটির সময়ে নিজেদের কাজের মধ্যে ডুবেছিলেন, কারণ এই কাজ সেটা তাদের প্রাণের বিষয়, শখেরও বিষয়। ছুটির এই সময়ে তারা যে বিশাল দুর্লভ কিছু সাপ উদ্ধার করেছেন সেই অভিযানগুলো এখন আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরব। সবুজ বরা নামে বিষধর একটি সাপ খোদ ঢাকা শহরে চলে এসেছে, এটা কি করে সম্ভব? এমন খবর পেয়ে ঈদের ছুটির রাতে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান এই তরুণরা, যারা সাপ উদ্ধারের সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ ফাউন্ডেশনের সদস্য। মিরপুরের ওই বাসায় গিয়ে তারা জানতে পারলেন সাপটি মাইক্রোবাসে করে রাঙ্গামাটির সাজেক থেকে ঢাকায় চলে এসেছে। সাজেকে ঢাকা থেকে নাটকের দল গিয়েছিল শ্যুট করার জন্য। সেখানে হয়েছে যে তাদের ইউনিটের যখন তারা প্যাক আপ করে ঢাকায় ফিরছে তখন তাদের ইউনিটের গাড়ির মধ্যে একটা ঝুড়ির মধ্যে সাপটা আশ্রয় নিয়ে চলে আসে ঢাকায়। সবুজ বড় সাপটি ঢাকায় চলে আসে। ফেরার সময় গাড়ির মধ্যে সাপটা থাকা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল। ওনারা হয়েছে যে খুবই ঝুঁকি
পূর্ণ অবস্থা থেকেই হয়েছে যে নিস্তরণ পেয়েছেন, যদিও ওনারা বুঝতে পারেনি। ঢাকায় চলে আসার পর ওনারা যখন সকালবেলা বাসায় এসে ব্যাগ বের করেন তখন দেখেন যে সাপটা ব্যাগের তলায়। তার পরবর্তীতে তারা হয়েছে যে আমাদেরকে ডাকে রেস্কিউ করার জন্য, আমরা যাই এবং সেটা রেস্কিউ করি। উদ্ধারের পর বিষধর সাপটিকে বন বিভাগের কাছে তুলে দেওয়ার জন্য আগারগাঁওয়ে আসে তরুণদের ওই দলটি। মজার ব্যাপার হলো ঈদের ছুটির এই সময়ে তারা ঢাকা শহর থেকে আরও একটি বিষধর সাপ উদ্ধার করেছিল, যার নাম খয়েরি ফণি মনসা। ঢাকা থেকে হচ্ছে এক যুবক সাজেকে ঘুরতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাদের কচে একটা সাপ চলে আসে এবং সেটাকে উদ্ধারের চেষ্টা করে এবং স্থানীয় লোকরা চায় যে তাকে মেরে ফেলতে, এবং সেই জন্য সে একটা বোতলে করে সাপটাকে নিয়ে চলে আসে সে যাতে সে না মানে স্থানীয় লোকজন তাকে না মারতে পারে। পরবর্তীতে সে কোথায় কাকে দিবে, অ্যানিমেল নিয়ে যারা কাজ করে বা বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন লোকজন খোঁজে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর সাপটিকে আমরা নিয়ে আসি। আমাদের রেস্কিউয়ার সারা বাংলাদেশে আছে, তার মধ্যে যারা হলো মানে ঈদের ছুটিতে ঢাকা শহর থেকে গ্রামে গেছে তারা দেখা গেছে এই ছুটির সময়ে অনেক রেস্কিউ করছে। যেমন আমাদের কিছুদিন আগে সিরাজগঞ্জে একটা গন্ধগোকুলে বাচ্চা রেস্কিউ করা হয়। এরকম কিছু ঘটনা আছে যেগুলো হলো আমাদের মানে এই ঈদের সময়টাও আমাদের ব্যস্ততার মধ্যেই কাটছে প্রাণীদের নিয়ে। এদিকে ক্যাম্পাসে একের পর এক সাপ উদ্ধার করে তাক লাগানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিক ঈদের ছুটির প্রায় পুরোটা সময় ব্যস্ত ছিলেন সাপ উদ্ধারের পেছনে। মূলত আমাদের যে জরুরি সেবাগুলো, হ্যাঁ, এই সাপ বিষয়ক মানুষকে সহযোগিতা করা, এগুলা ঈদ হোক আর যে কোনো সময় হোক সবসময় আমরা প্রস্তুত থাকি। আমার এক গ্রুপের সদস্য এই আমজাদ হোসেন, তো ওনার মাধ্যমে খবর পাই, তো উনি বলে যে ভাইয়া রাঙ্গুনিয়াতে এরকম এই আমাদের একটা সাপ বিপদগ্রস্ত আছে, এই সাপটা জালে আটকা পড়া আছে, ভাইয়া জানি না বাঁচবে কি না, আপনারা যদি একটু আসেন একটু উপকার হতো। তখন আমরা জরুরি ওনার সাথে কন্ট্যাক্ট করে এই রওনা দিয়ে দিই। 2 দিন জালে আটকা পড়ার পর সাপটা আমরা উদ্ধার করতে পারি। তো ওইখানে উদ্ধার করার পরে আমরা সাপটাকে ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে আসি সাপটার চিকিৎসা করার জন্য। একই সময়ে বাগেরহাটের শরণখোলায় বিশাল একটি অজগর সাপ উদ্ধার করেছিলেন আলম, যিনি ওই এলাকায় বাঘের বন্ধু হিসাবে পরিচিত। শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে এই সাপটিকে আমরা অবমুক্ত করেছি। সাপটির ওজন প্রায় 20 কেজি এবং লম্বা 10 ফুট। এরপরে সাপটি সুস্থ অবস্থায় বনে আমরা ছেড়ে দিই। আর এভাবেই রফিক, অন্তরা, আলম আর সীমান্তরা ঈদের ছুটির এই সময়টিকে কাজে লাগিয়েছেন সাপ উদ্ধারের মধ্য দিয়ে, যে কাজটি তাদের মন থেকে আসে। তাদের বক্তব্য একটাই, এই পৃথিবীতে কেবল মানুষ একা নয়, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে, প্রয়োজন আছে। তারা নান্দাইলের 3 কন্যা। ওই 3 কন্যার বাড়িতে অভাবের কারণে খুশির কোনো উপলক্ষ খুঁজে পাওয়া যেত না, আর এখন ওই বাড়িগুলোতে বইছে খুশির বন্যা। কারণ একটাই, ওই 3 কন্যার যে মিশন ছিল নান্দাইল টু ঢাকা, সেই মিশন এখন হয়েছে নান্দাইল টু পর্তুগাল। মেধা আর পরিশ্রম মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। এই যেমন মেধা আর পরিশ্রমের কারণে 3 কন্যার গন্তব্য এখন নান্দাইল টু পর্তুগাল। ময়মনসিংহের নান্দাইলের ওই 3 কন্যা হল তানিয়া আক্তার তানিশা, স্বপ্না আক্তার ঝিলি এবং সিনহা জাহান শিখা। তারা 3 জনই নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। এই ফুটবল তারকাদের নারী টিম দেশের মাটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক গোল্ড কাপের খেলায় 17 সালে রানার্স আপ এবং 18 সালে চ্যাম্পিয়ন হয়।
২১ সালে ময়মনসিংহ বিভাগের হয়ে অনূর্ধ্ব-17 খেলায় বাংলাদেশের রানার্স আপ ট্রফি জিতে নেয়। এরপরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিকেএসপিতে 2 মাসের ট্রেনিং দেওয়া হয় তাদের। নজরে আসে তানিশা, ঝিলি ও শিখারা। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে পাঠানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তাই তাদের গন্তব্য এখন নান্দাইল টু পর্তুগাল। এত দূর যেতে পারছি আমরা পর্তুগালে, ওখান থেকে শিখে কিছু আমরা বাংলা ন্যাশনাল টিমে খেলতে চাই, একটা ভালো ক্লাবে খেলতে চাই। ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরার পর মানে বাংলাদেশে ভালো একটা প্রশিক্ষণ পাইতে চাই, ন্যাশনাল টিমে খেলতে চাই। বাইরে গিয়ে যাতে আমরা খেলতে পারি বাংলাদেশের হয়ে এবং বাংলাদেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারি। একেবারেই অজপাড়া গাঁয়ে বসবাস ময়মনসিংহের নান্দাইলের এই 3 ফুটবল কন্যার। তাদের কারো বাবা দিনমজুর, কেউ ক্ষুদ্র প্রান্তিক কৃষক। অভাবের সংসারে বেড়ে ওঠা ফুটবল কন্যাদের থানা সদরে গিয়ে তারা যে প্রশিক্ষণ নেবে সেই ভাড়ার টাকাও জোটে না তাদের। তাই বাড়িতেই তাদের ফুটবল অনুশীলন। অভাবের কারণে থানা সদরে প্র্যাকটিস করতে যেতে পারত না যে মেয়েরা, সেই তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে পর্তুগালে বিশেষ প্রশিক্ষণের জন্য। 9 কিলোমিটার রাস্তা আমার ওইখান থেকে নান্দাইল যাওয়া লাগে, ওইখানে যায় প্র্যাকটিস করা লাগে। তারপরে প্র্যাকটিসের পরে মানে খাওয়া দাওয়ার অনেক আছে, এগুলা পাই না, টাকার জন্য মানে কিনা খাওয়া যায় না। প্রতিদিন 80 টাকা বাড়া যায়, প্রতিদিন তো 80 টাকা বার করা যায় না, মাঝে মাঝে যাইতে অনেক কষ্ট হয়। তারপর মানুষের কাছ থেকে দাঁড় নিয়ে যায়, আবার আম্মু আব্বু অনেক কষ্ট করে টাকা দেয়। যখন টাকা না থাকে তখন বাসায় প্র্যাকটিস করি। আগে তো গ্রামের মানুষ অনেক কিছু বলছে, মেয়েরা শর্ট প্যান্ট পরে ফুটবল খেলে, আর এখন তো উপরে উঠছি, এখন সবাই সাপোর্ট দিচ্ছে। তানিশা, ঝিলি ও শিখারা একদিনে তৈরি হয়নি। অনাহারে অর্থাহারে জীবনযাপন করা ফুটবল কন্যাদের মায়ের বাঁধনে বেঁধে প্রশিক্ষণ দিয়েছেন তাদের কোচ। তাই মেয়েরা উচ্চতর প্রশিক্ষণ নিতে পর্তুগালে যাচ্ছে, এমন খবর পেয়ে কোচের খুশিটা যেন অন্যরকম। ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারা দেশ ব্যাপী 40 জন সিলেকশন করছে, ওইখান থেকে 16 জন পাইছে তারা পর্তুগালে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছে। তার মধ্যে নান্দাইলে আমাদের 3 জন আছে। এখন তো আমার কাছে ভালোই লাগতেছে, আমার যেহেতু হাতের তৈরি এগুলো একেবারে ছোটোর থেকে আমি এগুলো লালন পালন করে আসছি, সুতরাং আমার তো গর্ব লাগার কথাই। পর্তুগাল যাওয়ার জন্য সব ব্যবস্থাই করছে মন্ত্রণালয়। দিনক্ষণ ঠিক হলে ভিসা লাগিয়ে পর্তুগালের উদ্দেশ্যে উড়াল দেবে নান্দাইলের এই 3 ফুটবল তারকা। এখন চলছে শুধুই ক্ষণ গণনা। গন্তব্য নান্দাইল টু পর্তুগাল। অভাবের কারণে কত যে মেধাবীরা ঝরে যাচ্ছে সেটার কোনো হিসাব থাকে না, কিন্তু আমরা চাইব অভাবের কারণে আরেকটা মেধাও যেন ঝরে না যায়। আর এই ক্ষেত্রে এই 3 কন্যা হতে পারে সবচেয়ে বড় দৃষ্টান্ত। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।